ঠিক সেই সময় বন্ধ দরজা ভেদ করে হঠাৎ জেগে উঠল একটা অস্বাভাবিক অট্টহাস্য। সবার দেহ শিউরে উঠল। এমন অট্টহাসি কল্পনাতীত। দারোগা বাবু অজ্ঞান হয়ে ঘুরে পড়ে গেলেন ঘরের নিচের উপরে। তারপরে হঠাৎ অট্টহাসি থামিয়ে কে বলে উঠল। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা সোনার আনারস। গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। আর পড়তে হবে না মানিক, তোমার এই খবরের কাগজখানা ফেলে দাও। আমি রাজনীতির কচকচি শুনতে চাই না। আমি জানতে চাই নতুন নতুন অপরাধের খবর। কিন্তু সে তো তোমার ওই খবরের কাগজে নেই। অপরাধীরা কি আজকাল ধর্মঘট করেছে নাকি? খবরের কাগজের প্রতি বিরক্ত হয়ে বলল জয়ন্ত। মানিক কাগজখানা মেঝের ওপরে নিক্ষেপ করে হাসতে হাসতে বলল, তোমার দেখি সাধু পুরুষের চেয়ে অপরাধীদেরই বেশি ভালো লাগে। আরে আমাদেরই নিত্য নৈমিত্তিক জীবন হচ্ছে একেবারেই বেরঙা, কিন্তু রঙের পর রঙের খেলা দেখা যায় অপরাধীদের জীবনেই। ঠিক এমন সময় মধু চাকর এসে খবর দিল একজন নাকি জয়ন্তর সঙ্গে দেখা করতে চায়। তার মুখ দেখলে মনে হয় তিনি যেন ভারী ভয় পেয়েছেন। বাবুটিকে এখানে নিয়ে এসো। তার একটু পরেই সিঁড়ির ওপরে দ্রুত পদশব্দ জাগিয়ে একটি লোক ব্যস্তভাবে ঘরের ভেতরে প্রবেশ করেই তাড়াতাড়ি বলে উঠল, জয়ন্তবাবু কোথায়? আমি এখনই ওনার সঙ্গে একবার দেখা করতে চাই। আমি জয়ন্ত। আপনি বড়ই উত্তেজিত হয়েছেন দেখছি। ওই চেয়ারটা একটু স্থির হয়ে বসুন। আগন্তুক সামনের চেয়ারখানা টেনে ধপাস করে তার উপরে বসে পড়ে বলল, উত্তেজিত না হয়ে আর কি করি বলুন দেখি। কাল রাত্রে আর একটু হলে আমার প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। তাহলে তো ঘটনাটা নিশ্চয়ই গুরুতর। কিন্তু কি জানেন, শান্তভাবে না বললে কোনো ঘটনার ভেতর থেকেই আমরা সত্যকে আবিষ্কার করতে পারি না। আমার নাম সুব্রত সরকার। কাল রাতে আমার বাড়িতে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটে গেছে। আমি এখনো বিয়ে করিনি, নিজের বাড়িতে একাই থাকি। কাল রাতে দিব্যি নিশ্চিন্ত হয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছি। হঠাৎ ঘুম ভেঙে গিয়ে মনে হলো অনেকগুলো হাত দিয়ে অন্ধকারে কারা যেন আমাকে চেপে ধরেছে। আরে কি হচ্ছে? আমি বাধা দেবার চেষ্টা করেও কিছুই করতে পারলাম না, কারণ 4-5খানা হাত দড়ি দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো। মুখেও চাদরের খানিকটা গুজে দিল আর চোখের ওপরেও বাঁধলো একখানা কাপড়। সেই অবস্থাতেই অনুভব করলাম সুইচ টিপে কারা আলো জ্বাললো। তারপর শুনলাম আমার লোহার সিন্দুক খোলার শব্দ। খানিক পরে ঘরের আলো আবার নিভে গেল। কয়েকজনের পায়ের শব্দ বাইরে চলে গেল, আর তারপর আস্তে আস্তে আমার ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। তারপর আর কারোর কোনো সারা শব্দ পেলাম না বটে, কিন্তু আমাকে সেই অবস্থাতেই কানা বোবার মতন চুপ করে থাকতে হলো। সকালবেলায় চাকর এসে আমাকে মুক্তিদান করলো। আপনার ঘরের ভেতরে বাইরের লোক এলো কেমন করে? আর বলবেন না, দরজা দিয়ে। আসলে আমার একটা বদ অভ্যাস আছে, গ্রীষ্মকালে আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমোতে পারি না। আচ্ছা, তারপর বিছানা থেকে নেমে কি দেখলেন? দেখলাম আমার লোহার সিন্দুক খোলা পড়ে রয়েছে। তার ভেতরে 100-5 টাকার নোট আর কিছু গয়নাও ছিল, কিন্তু সেসব কিছুই চুরি যায়নি। চোরেরা নিয়ে গেছে কেবল একটি জিনিস, যা ছিল সোনার আনারসের মধ্যে। সোনার আনারস? সে আবার কি? সোনার পাথর বাটি কথাটা শুনেছি, কিন্তু সোনার আনারসের কথা শুনলাম এই প্রথম। তাহলে তো একটু গোড়ার কথা বলতে হয়। কোন খেয়ালে জানি না আমার প্রপিতামহ পিতল দিয়ে এই আনারসটা তৈরি করিয়েছিলেন।
এই আনারসের ওপরে সোনার কলাই করা ছিল বলে আমরা একে সোনার আনারস বলি। আমার প্রপিতামহ মৃত্যুশয্যায় শুয়ে এই সোনার আনারসটি পিতামহের হাতে দিয়ে বলে গিয়েছিলেন, যদি কোনোদিন বিশেষ অর্থাভাব হয় তাহলে এই সোনার আনারসটির মধ্যেই পাবে অর্থের সন্ধান। আমার পিতামহ মৃত্যুকালে আমার বাবাকে ঠিক এই কথাই বলে গিয়েছিলেন, বাবাও মারা যাবার সময় এই কথাই বলে গিয়েছিল। এই আনারসটা টানলে দুভাগে ভাগ হয়ে যায়। আমার পূর্বপুরুষরা ধনী ছিলেন বটে, কিন্তু আমি ধনী নই। তাই সোনার আনারসের ভেতর থেকে অর্থের সন্ধান করতে গিয়ে আমি খালি এক টুকরো কাগজ পেয়েছিলাম, আর সেই কাগজের ওপর যে কথাগুলো লেখা ছিল তা প্রলাপের নামান্তর ছাড়া আর কিছুই নয়। কিরকম? কাগজে একটি ছড়া লেখা ছিল, কিন্তু তার প্রথম আর শেষ দিকটার কথা ছাড়া আর কিছুই আমার মনে পড়ছে না। প্রথম দিকটা ছিল এরকম: আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কাঁধে বকের পোলা, খুঁজছে মাটি মোটকা জট। আচ্ছা জয়ন্তবাবু, এর মধ্যে কি কোনো মানে খুঁজে পাওয়া যায়? বৃদ্ধ বট নাকি আয়নাতে তার মুখ দেখে গান ধরেছে? এমন কথা শুনলে হাসি পায় না? আমার একটু হাসি পাচ্ছে না সুব্রতবাবু। আচ্ছা, ছড়ার শেষ দিকটায় কি আছে? হ্যাঁ হ্যাঁ, শেষ দিকটায় আছে, সেইখানেতে জলচারী, আলো আঁধির যাওয়া আসা, সর্প নৃপের দর্প ভেঙে, বিষ্ণুপ্রিয়া বাঁধের বাসা। এগুলো কি পাগলের প্রলাপ নয়? জয়ন্ত প্রায় 5 মিনিট স্তব্ধ ও স্থির হয়ে বসে রইল। তারপর হঠাৎ চেয়ারের ওপর সোজা হয়ে উঠে বসে বলল, ছড়ার মাঝখানের কোনো কথাই কি আপনার মনে নেই? এরকম একটা বাজে ছড়ার কথা মনে রাখবার কেউ কি চেষ্টা করে জয়ন্তবাবু? চোর বেটারা কি নির্বোধ, তারা কিনা লোহার সিন্দুক খুলে কেবল এই ছড়ার কাগজখানা নিয়েই সরে পড়ল। চোর না আপনি, কে যে বেশি নির্বোধ সেটাই আমি এখন বুঝতে পারছি না। তবে ছড়ার কিছু কিছু অর্থ যেন আন্দাজ করতে পারছি। আচ্ছা, আপনার বাড়িতে একদল চোর এলো, তারা আপনার লোহার সিন্দুক খুলে মূল্যবান কিছুই নিয়ে গেল না, নিয়ে গেল কেবল এক টুকরো কাগজ যার উপর লেখা ছিল এই ছড়াটি। আচ্ছা, আর আপনার পূর্বপুরুষরা বলে গেছেন যার মধ্যে পাবেন আপনি দুঃসময় অর্থের সন্ধান। সর্পনৃপের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাঁধেন বাসা। এটুকু পড়েও আপনার মনে কখনো কোনো সন্দেহের ইঙ্গিত জাগেনি? মানিক, তুমি কিছু বুঝতে পারছো কি? পাগল, ধাঁধা নিয়ে আমি কোনো কালই মাথা ঘামাবার চেষ্টা করি না। কিন্তু ওই চেষ্টাই হচ্ছে আমার জীবনের তপস্যা। যাকে সুব্রতবাবু, আমি আপনাকে দু একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা, এই ছড়ার কথা আপনি আগে কারোর কাছে বলেছেন কি? হ্যাঁ, তা বলেছিলাম বই কি। অনেক লোকের কাছে ওই ছড়াটা দেখিয়েছিলাম, কিন্তু যেই দেখেছে সেই অবাক হয়ে গেছে। ওর মধ্যে কোনো মানেও খুঁজে পায়নি। বেশ, আপনি বললেন যে আপনার পূর্বপুরুষরা নাকি ধনী ছিলেন, তারাও কি কলকাতা থাকতেন? না, আমাদের আদিবাস হচ্ছে দক্ষিণ বাংলার কোদালপুর গ্রামে। আমার পূর্বপুরুষরা জমিদার ছিলেন। দেশে আজও আমার কিছু জমি জমা আছে, আর তার ব্যবস্থা করতে এখনও আমি মাঝে মাঝে দেশে যাই বটে, কিন্তু নিজেকে আর জমিদার ভেবে আত্মগৌরব লাভ করতে পারি না। দেশে আপনার বসত বাড়ি আছে তো? আছে, এইমাত্র প্রকাণ্ড অট্টালিকা, 4-4টে মহল, তার চারধার ঘিরে মস্ত বড় বাগান, কিন্তু সে সমস্তই আজ ধ্বংসস্তূপে আর বন জঙ্গলে পরিণত হয়েছে। বসতবাড়ির একটা মহলের কিছু কিছু সংস্কার করে খান 6 ঘর কোনো রকমে মানুষের উপযোগী করে নিয়েছি। যখন দেশে যাই সেই ঘরগুলি ব্যবহার করি। আচ্ছা, আপনাদের দেশের বাগানে পুকুর আছে? নিশ্চয়ই আছে, প্রকাণ্ড পুকুর, কলকাতার গোলদিঘির চেয়ে প্রায় 4 গুণ বড়। আর সেই পুকুরের ধারে কোনো পুরনো বটগাছ আছে কি? ভারী আশ্চর্য তো, আপনি এমন প্রশ্ন করছেন কেন? মানে হ্যাঁ, পুকুরের দক্ষিণ তীরে আছে একটা মস্ত বটগাছ আছে, তার যে কত বয়স কেউ জানে না। আর সেই বটগাছের উপরে বাস করে বকের দল। এ কথা আপনি জানলেন কেমন করে? পরে বলবো, আপাতত আমার প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, সেই বটগাছের ওপরে চিরদিন ধরেই বাস করে আসছে বকের দল। ওই গাছটা তো ওদের নিজস্ব সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে জানো।
জয়ন্ত কিছুক্ষণ বসে রইল চুপ করে। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে নিজের রূপোর শামুকের ভেতর থেকে এক টিপ নস্যি নিয়ে বলল, মানিক, জাগ্রত হও, আর আমরা অলস হয়ে বসে থাকবো না। ওঠো ওঠো ওঠো, মধুকে পোঁটলা পুটলি বাঁধতে বলো। আজ থেকেই তবে শুরু হবে আমাদের নতুন অভিযান। কোদালপুর গ্রামে? ইয়েস সুব্রতবাবু, আমার বিশ্বাস এই ছড়ার ভেতরে আছে গভীর অর্থ। কিন্তু দুঃখের বিষয়, আপনি সমস্ত ছড়াটার কথা আমাকে বলতে পারলেন না। তাহলে হয়তো এখনই সব সমস্যার সমাধান হয়ে যেত। যাকে যেটুকু সূত্র পেয়েছি তাই নিয়েই এখন কাজ আরম্ভ করে দিই। মানিক, সুন্দরবাবুকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ করে এসো। তিনি এখন ছুটিতে আছেন। সুন্দরবাবু সঙ্গে না থাকলে আমাদের কোনো অভিযানই ভালো করে জমে না। জয়ন্তরা কোদালপুর গ্রামে গিয়ে দেখল সুব্রত কিছুমাত্র অত্যুক্তি করেনি। অট্টালিকা সত্যিই বৃহৎ, কিন্তু তার বর্তমান রূপ দেখলে মনটা হাহা করে ওঠে। অট্টালিকার কোনো কোনো অংশ ধসে পড়েছে, কোথাও বড় বড় ফাটল ধরা গায়ের ওপরে বিরাজ করছে রীতিমতো বন জঙ্গল। আর সেই সব গাছের ডালে ডালে বাদুড় পেঁচা এসে বাসা বেঁধেছে। সুন্দরবাবু রীতিমতো ভীত কণ্ঠে বলে উঠলেন, জয়ন্ত, তুমি কি বলতে চাও? গভীর অরণ্যের মধ্যে এই বিপুল ভগ্নস্তূপের ভেতরেই এখন কিছুকাল ধরে আমাদের বাস করতে হবে? কিছুতেই আমি এখানে থাকবো না। ও, যত সব পাগলার পাল্লায় এসে পড়েছি। না না সুন্দরবাবু, আমরা যেখানে থাকবো সেটা ছোট্ট হলেও একেবারে আধুনিক। সুব্রতবাবু, এসব বাজে কথা এখন ছেড়ে দিন। আপনি যে বড় পুষ্করিণীর কথা বলছিলেন, আমি আগে সেইখানে যেতে চাই। বহু আগাছার ঝোপ এবং লতা পাতার জাল দিয়ে ঘেরা বনস্পতির মতন প্রকাণ্ড প্রকাণ্ড বৃক্ষের জনতা ভেদ করে মিনিট পাঁচেক ধরে এগিয়ে ওরা খানিকটা খোলা জায়গার ওপরে এসে পড়ল। এখানেও ঝোপ আছে বটে, কিন্তু বড় গাছের সংখ্যা অত্যন্ত কম। তারই মাঝখানে দেখা গেল যেন ঘাসের সবুজ মাখা একটা সমতল জমি। সুব্রতবাবু, আপনাদের বাগানের ভেতরে এত বড় একটা সবুজ মাঠ কেন? ওটা মাঠ নয় মানিকবাবু, ওইটা হচ্ছে আমাদের বাগানের প্রধান পুষ্করিণী। অধিকাংশই পানায় ভরে গেছে, তবে ওখানে লাফ দিয়ে পড়লে মোটেই মাটি খুঁজে পাবেন না, একেবারে অতলে তলিয়ে যাবেন। কথা বলতে বলতে সকলে সেই সরোবরের ধারে গিয়ে দাঁড়ালো। বাগানের পাঁচিলের বেশিরভাগই ভেঙে গিয়েছে, গ্রামের লোকজন তাই অবাধে এখানে এসে ওই পুকুরের জল ব্যবহার করে। এই পুকুরের চারিদিকে এখনো 8টি ঘাট বর্তমান আছে। সব ঘাটেরই অবস্থা শোচনীয়, তবু দারুণ গ্রীষ্মের সময় যখন এখানকার সব পুকুরই জলশূন্য হয়ে যায়, তখন গাঁয়ের লোকেরা এসে এই পুকুরের জলই ব্যবহার করে। কারণ আমাদের এই পুষ্করিণী এত গভীর যে এখানে কোনোদিনই জলের অভাব হয় না। এটা তো দেখছি পুকুরের উত্তর দিক। সুব্রতবাবু, আপনি বলেছেন এই পুকুরের দক্ষিণ তীরে আছে একটা সেকেলে বট গাছ। আমি এখন সেই গাছটার কাছে যেতে চাই। সরোবরের পূর্ব তীর দিয়ে সকলে বেশ খানিকক্ষণ ধরে এগোলো। তারপর পাওয়া গেল সরোবরের দক্ষিণ প্রান্ত। ভাঙা ঘাট আর পুকুরের জলের উপর ছায়া ফেলে দাঁড়িয়ে আছে ওই সেই বুড়ো বট গাছ। দেখুন জয়ন্তবাবু, এর ভেতর থেকে আপনি কোনো রহস্যের চাবি আবিষ্কার করতে পারেন কি না? এই বট গাছটা তো দেখছি শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত বট গাছটার সঙ্গে পাল্লা দিতে পারে। এর চারদিক দিয়ে যেসব ঝুড়ি মাটির উপরে এসে নেমেছে, তার প্রত্যেকটাই তো হচ্ছে এক একটা গাছের গুঁড়ির মতন। শুনতে পাচ্ছেন? ওই বট গাছের ভেতর থেকে জেগে উঠছে কত চিৎকার। ও চিৎকার হচ্ছে বক আর তাদের বাচ্চাদের। দিনে রাতে এই অশ্রান্ত চিৎকার কখনো থামে না। গাঁয়ের লোকেরা তো এই গাছটাকে বট গাছ না বলে বক গাছ বলে ডাকে। হঠাৎ শোনা গেল চিৎকার করে কে যেন একটা কবিতা আবৃত্তি করছে। আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বট। মাথায় কাঁধে বকের পোলা, খুঁজছে মাটি মোটকা জট। এই যে সোনার আনারসের ভেতরে পাওয়া সেই ছড়াটারই গোড়ার দিক। চুপ চুপ, শোনো কি বলছে, শোনো। পশ্চিমাতে পঞ্চপোয়া সূর্যি মামার ঝিকিমিকি, নায়ের পরে যায় কত না, খেলছে জল টিকটিকি টিকটিকি। এই যে দেখছি ছড়ার দ্বিতীয় শ্লোক।
ছড়াটা আমার মুখস্থ নেই বটে, কিন্তু এখন শুনে বেশ বুঝতে পারছি এটা তার দ্বিতীয় শ্লোকই বটে। অগ্নিকোণে নেই কো আগুন। শোনো। অগ্নিকোণে নেই কো আগুন, কাঙাল যদি মানিক মাগে, গহন বনে কাটিয়ে দেবে, রাত্রি দিবার অষ্টভাগে। ছড়াটা কে বলছে জানেন? গায়েরই একজন, নাম ভূষণ। এখানকার লোক ওকে ভূষো পাগলা বলে ডাকে। শুনেছি ওর বাবা আমাদের নায়েব ছিলেন, কিন্তু সোনার আনারসের ওই ছড়াটা যে কি করে ওর কণ্ঠস্থ হলো সে রহস্য আমার জানা নেই। তবে মাঝে মাঝে যখনই এখানে এসেছি তখনই ওর মুখে শুনতে পেয়েছি ওই ছড়ার পংক্তিগুলো। লোকে বলে ওই ছড়া মুখস্থ করতে করতেই ও পাগল হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের ওই ভূষো পাগলা থেমে গেল কেন? আমার মনে হচ্ছে ওই ছড়াটার নতুন কোনো অংশ ওর মুখেই আমরা শুনতে পারি। ঠিক সেই সময় পুকুরের দক্ষিণ তীরের ঘাটের উপরে দাঁড়িয়ে উঠল একটা মূর্তি। তার একেবারে শীর্ণ দেহ, মাথার চুলে জট বেঁধেছে, মুখে রাশিকৃত দাড়ি গোঁফ এবং সর্বাঙ্গ প্রায় অনাবৃত। কেবল কোমরে একখণ্ড কৌপিনের মতন বস্ত্র তার লজ্জা রক্ষার চেষ্টা করছে। ভূষণ উদ্ভ্রান্ত দৃষ্টিতে জয়ন্তদের দিকে তাকিয়ে রইল। পায়ে পায়ে তার কাছে এগিয়ে গেল সুব্রত। কি গো ভূষো পাগলা, এই দুপুরে রোদে ঘাটে বসে তুমি কি করছো? ভূষণ মাটির দিকে মুখ নামিয়ে যেন আপন মনেই বলল, কিছুই করছি না, অনেক কিছুই করবার আছে, কিন্তু কিছুই করতে পারছি না। কেন? করতে পারছি না কেন? করতে পারছি না কেন? ছড়ার সঙ্গে পৃথিবী মিলছে না। মিলছে না কেন? যে পৃথিবীতে সোনার আনারস ফলে, মানুষের পৃথিবীর সঙ্গে কোনোদিনই তার মিল হয় না। সোনার আনারস, সোনার আনারস, সোনার আনারস। এই শোনো না, তুমি ওই ছড়াটা কোথায় শিখলে? বাবা শিখিয়েছেন গো, হ্যাঁ, বাবা শিখিয়েছেন। বাপ ছাড়া ছেলেকে আর কে শেখাবে বলো? কিন্তু ছড়ার সবটা তো তুমি এখনো আমাদের শোনালে না। ভূষণ সে কথার জবাব না দিয়ে হঠাৎ চমকে উঠল। তার মুখে চোখে ফুটল রীতিমতো ভয় ভয় ভাব। তারপর চারিদিকে ব্যস্ত দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো ভূষণ। কি গো ভূষো পাগলা, চারিদিকে অমন করে তাকাচ্ছ কেন? সুব্রতর কথা সে শুনতে পেল বলে মনে হলো না। বিড়বিড় করে কি যেন বকতে লাগলো, তাও ঠিক করে বোঝা গেল না। সুব্রত এগিয়ে গিয়ে তার একখানা হাত ধরে ঝাঁকানি দিয়ে বলল, কি বিড়বিড় করছো? আমাদের কথার জবাব দাও। ভূষণ একেবারে বোবা হয়ে গেল। ভয় বিস্ফারিত চোখে তাকিয়ে রইল একদিকে। তার দৃষ্টি অনুসরণ করে জয়ন্ত ফিরে দেখতে পেল অল্প দূরেই রয়েছে একটা বড় ঝোপ, কিন্তু সে ঝোপটা একেবারেই স্থির। সেখানে সন্দেহজনক কিছুই নেই। দুশ্মন, দুশ্মন, আমি 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 দুশ্মনের গন্ধ পাচ্ছি। দুশ্মন? কে? কোথায়? এই 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 বাগানে। বাগানে তো শুধু আমরাই আছি। যেখানে ভগবান, সেইখানেই থাকে শয়তান। তোর কি পাগলামি করছো? আমার পাগল বাবা, পাগলি আমার মা, আমি তাদের পাগলা ছেলে। আমার পাগল বাবা, পাগলি আমার মা, আমি তাদের পাগল ছেলে। আমার পাগল বাবা, ভূষণ, আমার ভূষণ, পাগল বাবা, ও গান থামিয়ে পাগলি তুমি সেই আমার ছড়া মা। সবটা আমাদের শুনিয়ে দাও। আমি তাদের সোনার আনারসের ছড়া? হ্যাঁ, না 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 না, সে ছড়া তো তোমাদের শোনাতে পারবো না। তোমরা শুনলে দুশ্মনরাও শুনতে পাবে। এখানে দুশ্মন আছে। আজকাল রোজই এখানে দুশ্মনদের গন্ধ পাই। হ্যাঁ, রোজই পাই। তারা কারা? তারা তারা জানি না। তারা থাকে দূরে দূরে, আর আনাচে কানাচে মারে উঁকি ঝুঁকি। তুমি ভুল দেখেছো। না গো, না, আমার চোখ ভুল দেখে না। বেশ তো, তুমি চুপি চুপি ছড়াটা আমাদের শোনাও না, তাহলে দূর থেকে দুশ্মনরা কিচ্ছু শুনতে পাবে না। তোমরা দুশ্মন নও। হ্যাঁ, ছড়াটা তোমাদের শোনাতে পারি।
আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বট। এই পর্যন্ত বলেই হঠাৎ থেমে পড়ে ত্রস্ত চোখে আবার সেই ঝোপটার দিকে তাকালো ভূষণ। সঙ্গে সঙ্গে জয়ন্তেরও দৃষ্টি ফিরল সেই দিকে। তার দেখা দেখি আর সকলেও ফিরে দাঁড়ালো। মুহূর্ত দুই পরে দেখা গেল খানিকটা ধোঁয়া ঝোপের ভেতর থেকে বেরিয়ে উঠে যাচ্ছে উপর দিকে। প্রায় আধ মিনিট পরে আবার সেই দৃশ্য। দুশ্মন! ঝোপের ভেতর বসে নিশ্চয়ই কেউ বিড়ি কি সিগারেট খাচ্ছে। জয়ন্ত এগিয়ে গেল, ওর পেছন পেছন বাকিরাও, শুধু ভূষণ ছাড়া। সেইখানেই স্থির হয়ে দাঁড়িয়ে সে নিজের মনে বিড়বিড় করে কি যেন বকতে লাগলো। মিনিট খানেকের মধ্যেই সকলে গিয়ে হাজির হলো ঝোপের কাছে। বিড়ি বা সিগারেটের ধোঁয়া তখন অদৃশ্য। ঝোপটা বেশ বড়, তার ভেতরে অনায়াসেই 10-12 জন লোকের ঠাঁই হতে পারে, কিন্তু ঝোপের ভেতরে কোনো জনপ্রাণীকে পাওয়া গেল না। তবে পাওয়া গেল একটা প্রমাণ, সিগারেটের ধোঁয়ার গন্ধ। জয়ন্ত হেঁট হয়ে জমির ওপর থেকে তুলে নিল একটা জ্বলন্ত সিগারেটের অর্ধাংশ। এখানে বসে নিশ্চয়ই কেউ ধূমপান করছিল। এখন আমাদের আসতে দেখে সিগারেট ফেলে পালিয়েছে। এটা কি সিগারেট দেখেছো? স্টেট এক্সপ্রেস 999। যে এরকম দামি সিগারেট ব্যবহার করে তার ধনবান হওয়াই উচিত। ঝোপের ভেতরে সিগারেটের গন্ধ ছাড়া আরেকটা গন্ধ পাচ্ছি। এসেন্সের মিষ্টি গন্ধে এখানকার বাতাস এখনো ভারাক্রান্ত হয়ে আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি এতক্ষণ লুকিয়েছিল সে কেবল ধনবান নয়, রীতিমতো শৌখিনও। এই ঝোপটার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি ওদিকে 20-25 হাত তফাতে আরো একটা বড় ঝোপ রয়েছে। ভাই জয়ন্ত, সেই শৌখিন ধনবান ব্যাটা এখান থেকে পালিয়ে ওইখানে গিয়ে লুকিয়ে নেই তো? এখনই সে সন্দেহভাজন করা যেতে পারে। চলুন। ঠিক সেই সময় আচম্বিতে পুষ্করিণীর দিক থেকে একটা তীব্র আর্তনাদ ভেসে এলো। তারপরেই চারিদিক আবার স্তব্ধ। তারপর চটপট চারিদিকে বুলিয়ে নিল নিজের তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু কোনো দিকেই কাউকে দেখতে পেল না। কই, কেউ তো কোথাও নেই। তবে আর্তনাদ করলো কে? আমার বিশ্বাস আর্তনাদ করেছে ভূষো পাগল। কিন্তু সে পাগলাই বা কোথায়? তারও যে টিকি দেখতে পাচ্ছি না। এসো আরেকবার ঘাটের কাছে যাওয়া যাক। কিন্তু পুকুরের ধারে গিয়েও আর্তনাদের বা ভূষণের অদৃশ্য হওয়ার কোনো কারণই খুঁজে পাওয়া গেল না। জয়ন্ত পুকুরের ঘাটের দিকে আঙুল দেখিয়ে বলল, ঘাটের ধাপে ওটা কি পড়ে রয়েছে? মানিক এগিয়ে গিয়ে সেটা তুলে নিয়ে বলল, এই যে দেখছি বাঁশের বাঁশি। এ তো ভূষো পাগলার বাঁশি। সে বাঁশি বাজাতে ভারী ভালোবাসে, আর ও এটাকে কখনো কাছছাড়া করে না। এমন প্রিয় বাঁশিকে যখন সে পুকুর ঘাটে ফেলে রেখে যেতে বাধ্য হয়েছে, তখন বুঝতে হবে নিশ্চয়ই এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে। ভূষো পাগলা হয় ভয়াবহ কিছু দেখে দারুণ আতঙ্কে আর্তনাদ করে বাঁশি ফেলেই বেগে পলায়ন করেছে, নয় কেউ বা কারা তাকে বন্দি করে এখান থেকে টেনে নিয়ে গেছে। সুব্রত মিথ্যে বলেনি। সেই মস্ত ভাঙা অট্টালিকার একটা মহলকে মেরামত করে সত্যিই সে আবার তার পূর্বশ্রী উদ্ধার করেছে। ওপরে নিচে খান ছয়েক বড় বড় ঘর এবং ওপরে নিচে উঠোনের চারপাশেই আছে বেশ চওড়া দালান। কোথাও অযত্ন বা মালিন্যের চিহ্ন মাত্র নেই। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মার্বেল বাঁধানো গোল টেবিল এবং তার চারপাশে ঘিরে রয়েছে খান ছয়েক গদি মোড়া চেয়ার। টেবিলের ওপর রাখা হয়েছে একটি নীল রঙের চীনামাটির ফুলদানিতে কয়েকটি রক্ত গোলাপ এবং ধূম্র সেবকদের ব্যবহারের জন্য দুটো কাচের ছাইদান। এখানে বিদ্যুৎ বাতি নেই বটে, কিন্তু ছাদ থেকে ঝুলছে
পেট্রোলের এমন একটি বড় লণ্ঠন যা প্রচুর আলোক বিতরণ করে অন্ধকারকে তাড়িয়ে দিতে পারে অনায়াসে। সুন্দরবাবু ধপাস করে একখানা কাউচের ওপর বসে পড়ে বললেন, দিব্যি ঘরখানে চোখ জুড়িয়ে যায়। সুব্রতবাবু, জঙ্গল সাফ করে বাড়ির এই অংশটিকে এমন উপভোগ্য করে তুলতে আপনার তো কম খরচ হয়নি। প্রবাদের কথাই সত্যি, মরা হাতিরও দাম লাখ টাকা। পৈতৃক ভিটের মায়া ছাড়া বড়ই কঠিন। কত যুগ ধরে যেখানকার আকাশে বাতাসে আমার পূর্বপুরুষদের পবিত্র স্মৃতি সঞ্চিত হয়ে রয়েছে, কেমন করে ভুলবো বলুন সেখানকার মাটির প্রেমকে? তেমন সামর্থ্য থাকলে সমস্ত অট্টালিকার উদ্যানে নষ্ট শ্রী আমি আবার উদ্ধার করতাম, কিন্তু উপায় নেই। অট্টালিকার ওই একটি অংশকেই বাসোপযোগী করে তুলতে গিয়ে মহাজনের কাছে আমাকে ঋণ স্বীকার করতে হয়েছে। সুব্রতবাবু, আপনার উপর আমার শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল। যারা নিজেদের বংশগৌরব আর অতীত মহিমা ভুলে যায় তারা মানুষ নামের যোগ্য নয়, তবে আপনি তেমন নন। যাক সে কথা, এখন কাজের কথা বলি। কোদালপুরের মধ্যে এখন সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি, মানে সবচেয়ে ধনী বা প্রতিপত্তিশালী ব্যক্তি কে আছেন? এখানে এমন কেউ নেই যাকে খুব ধনী বলা যায়, তবে এখানে এমন একজন আছে যাকে স্থানীয় বাসিন্দারা খুব মানে কেন? ভয়ে। নাম প্রতাপ চৌধুরী। সে একজন দুর্দান্ত লোক। যে তার সঙ্গে শত্রুতা করেছে তাকেই বিপদে পড়তে হয়েছে। বার দুয়েক তো খুনের মামলাতেও তাকে আসামি হতে হয়েছিল, কিন্তু দুবারই প্রমাণের অভাবে খালাস পেয়ে যায়। এখানকার কোনো লোকই তার বিরুদ্ধে কিছু বলতে সাহস করে না। তবে প্রতাপকে চোখে দেখে কিছু বোঝবার জো নেই। ফর্সা রং, নাদুস নুদুস মাঝারি চেহারা, সর্বদাই মিষ্টি হাসি মাখা মুখ, এক জামা দুদিন পরে না, এমনই শৌখিন। তাহলে তো সে ধনবান। এখানেই একটা আশ্চর্য রহস্য আছে। তার পৈতৃক সম্পত্তি নেই, সে নিজেও কোনো কাজকর্ম করে না, অথচ তার টাকার অভাব নেই। মাঝে মাঝে সে বেশ কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে অদৃশ্য হয়ে যায়। কেন যায়, কোথায় যায়, কেউ তা জানে না। প্রতাপের সঙ্গে সর্বদাই একদল লোক থাকে। সেই গ্রাম ছেড়ে অদৃশ্য হলে তাদেরও আর দেখতে পাওয়া যায় না। লোকগুলোর চেহারা ভদ্র না হলেও চাকর দারোয়ানেরও মতো নয়, কিন্তু তারা সকলেই জোয়ান। সুন্দরবাবু, এই প্রতাপকে কিরকম লোক মনে হয়? সন্দেহজনক। তাছাড়া এখানকার পুলিশের কাছে খবর নিলে প্রতাপ সম্বন্ধে হয়তো আরো নতুন কিছু জানতে পারবো। তার চেয়ে চলুন না, আমরা নিজেরাই গিয়ে প্রতাপবাবুর সঙ্গে আলাপটা জমিয়ে আসি। আপনার এ আশা আজ সফল হবে না। আমি এখানে এসেই খবর পেয়েছি প্রতাপ এখন কোদালপুরে নেই। বেশ, তাহলে আপাতত স্নানাহারের চেষ্টা করা যাক। জয়ন্ত উঠে দাঁড়ালো এবং সেই মুহূর্তেই জানলা পথ দিয়ে কি একটা জিনিস সাঁ করে তার মাথার পাশ দিয়ে ছুটে দেওয়ালে বাধা পেয়ে ঘরের মেঝের উপরে সশব্দে গিয়ে পড়ল। জয়ন্ত চমকে জিনিস। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুন্দরবাবু, মানিক, আমাদের খুব সাবধানে থাকতে হবে। এ শত্রু বড় সামান্য শত্রু নয়, এরা এখন আমাদের পেছন পেছনেই ঘুরবে। তবে আপাতত স্নান খাওয়া। আরে আরে সুন্দরবাবু, আঙুল বুলিয়ে তীরের ফলার ধার পরীক্ষা করছেন কেন? তীর যদি বিষাক্ত হয়? সুন্দরবাবু আঁতকে উঠে তীরটা মাটির ওপর ছুঁড়ে ফেলে দিলেন। সন্ধ্যের কিছু আগে জয়ন্ত বলল, সুব্রতবাবু চলুন, একটু প্রতাপ চৌধুরীর বাড়ির কাছে যাই। জানি তিনি নেই। প্রতাপ যখন দলবল নিয়ে অদৃশ্য হয় তখন তার বাড়ি তালাবন্ধ থাকে। সে থাকুক, বাড়িটাকে আমি একবার বাইরে থেকে দেখতে চাই। যে কোনো বাড়ি তার মালিকের অল্প বিস্তর পরিচয় দিতে পারে। চলুন সুব্রতবাবু, প্রতাপের বাড়ি আমাকে চিনিয়ে দিন। সকলে এগোতে লাগলো। খানিক দূর অগ্রসর হয়ে পাওয়া গেল একখানা লাল রঙের তিনতলা বাড়ি। তার চারপাশে আছে পাঁচিল ঘেরা খানিকটা ন্যাড়া জমি। এই হচ্ছে প্রতাপের বাড়ি। জয়ন্ত ভাইয়া, তুমি নাকি বাড়ি দেখে বাড়ির মালিককে চিনতে পারো। এ বাড়িখানাকে দেখে তোমার কি মনে হয়? আমার মনে হয় এ বাড়ির মালিক অত্যন্ত সাবধানী। এমনিতে বাড়ির জানলায় থাকে সোজা 4 কি 5টি গরাদ, কিন্তু এ বাড়ির জানলায় দেখছি সোজা গরাদের সঙ্গে আড়াআড়ি লোহার গরাদ দেওয়া। তার মানে
এই বাড়ির মালিক চান যে বাইরের কোনো লোক সহজে যেন বাড়ির ভেতরে ঢুকতে না পারে। এতটা সাবধানতার পেছনে নিশ্চয়ই কোনো অর্থ আছে। আসুন, যখন বাড়িখানাকে পেয়েছি তখন এর চারদিকটা একবার প্রদক্ষিণ করে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। আসুন। সকলে বাড়ির চতুর্দিকে একবার ঘুরে এলো, কিন্তু উল্লেখযোগ্য আর কিছুই নজরে পড়ল না। বাড়ির প্রত্যেক জানালা বন্ধ, কোথাও জীবনের কোনো লক্ষণই নেই। গ্রামের ওপর তখন ক্রমেই ঘন হয়ে উঠেছে সন্ধ্যের ধূসর ছায়া। পাখির দল বাসায় ফিরে গিয়েছে। এখানে ওখানে গাছের ওপর থেকে ভেসে আসছে তাদের বেলা শেষের কলরব। জয়ন্ত একদিকে দৃষ্টি নিবদ্ধ করে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সুব্রতবাবু, আপনি তো বললেন বাড়ির ভেতরে লোকজন কেউ নেই, কিন্তু এখন আর একটা জিনিসও লক্ষ্য করছি। বাড়ির দোতলার কোণের ঘরটার দিকে তাকিয়ে দেখুন, ধোঁয়ার মতো না? সকলে সেই দিকে তাকিয়ে সবিস্ময়ে দেখল একটা বন্ধ জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে ধোঁয়ার পর ধোঁয়া। ধোঁয়া কি মানুষের অস্তিত্বই প্রমাণিত করে না? বোধহয় ওটা রান্নাঘর, কেউ উনুনে আগুন দিয়েছে। এখন আমাদের কি করা উচিত? এখন আমাদের কিছুই না করা উচিত, সোজা বাসায় ফিরে চলো। তাই যাব, কিন্তু তারপর গভীর রাত্রে আবার আমরা এখানে ফিরে আসব। বাড়িটা ভেতর থেকে দেখবার জন্য আমার আগ্রহ হচ্ছে। দেখবে কেমন করে? দরজায় তো তালা বন্ধ, দরজা ভাঙবে? আগে বাইরের প্রাচীর লঙ্ঘন করব, তারপর তেতলার ছাদ থেকে ওই যে বৃষ্টির জল বেরোবার নলটা মাটির দিকে নেমে এসছে, ওইটা অবলম্বন করে সোজা ছাদের উপরে গিয়ে উঠব। বলো কি হে? না 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 না, ওসব আমাকে দিয়ে হবে তবে না বাপু। তারপর যদি ফস্কর হাত ফসকে। আপনি সুব্রতবাবুর সঙ্গে বাড়িতেই থাকবেন, আমার সঙ্গে আসবে শুধু মানিক। আলো হারা কালো রাতের বুকে ঝিল্লিদের কণ্ঠ এবং থেকে থেকে তিমির তুলি দিয়ে আঁকা গাছপালার পাতায় পাতায় বাতাস ফেলছিল সুদীর্ঘ নিঃশ্বাস। কোথাও আর কোনো শব্দ নেই। রাতের নিজস্ব একটা ঝিমঝিম ধ্বনি আছে বটে, কিন্তু সে ধ্বনি কানে কেউ শোনে না, প্রাণে অনুভব করে। নির্জন পল্লীপথ, কাছে বা দূরে কোনো কুটির বা বাড়ির ভেতর থেকে ফুটে উঠছে না এক টুকরো আলোক রেখাও। জয়ন্ত আর মানিক চলেছে অন্ধকারে। সুন্দরবাবু ওদের অনেক করে আটকানোর চেষ্টা করেছিলেন। সকালে টেলিগ্রাম করে পুলিশ ফৌজ এনে সদল বলে প্রতাপ চৌধুরীর বাড়িতে যাবার কথাও বলেছিলেন, কিন্তু জয়ন্ত রাজি হয়নি। খানিক দূর এগোনোর পর জয়ন্ত হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। পেছনে একটা শব্দ শুনলাম, শুকনো পাতার উপর পায়ের শব্দ। কুকুর বা শেয়াল যাচ্ছে হয়তো। হতে পারে, চলো। কিছু দূর এগিয়ে জয়ন্ত আবার দাঁড়িয়ে পড়ে বলল, আবার পায়ের শব্দ শুনছি। আমিও। আচ্ছা, কেউ কি আমাদের অনুসরণ করছে? অসম্ভব নয়, কেউ হয়তো আমাদের গতিবিধির উপর লক্ষ্য রেখেছে। টর্চ চালো। জয়ন্ত ও মানিক দুজনেই টর্চ জেলে চারিদিকটা দেখল। কোনো মনুষ্য মূর্তির বদলে দেখা গেল একটা শৃগাল ছুটে পালিয়ে যাচ্ছে ঊর্ধ্বশ্বাসে। কিন্তু আমরা যে শব্দ শুনেছি তা শেয়ালের পায়ের শব্দ নয়। চলে যাক, এগিয়ে চলো মানিক, কত ধানে কত চাল দেখাই যাক না। দুজনে এগোলো। কাছে এবং দূরে দু গাছের ডালে বসে দুটো পেঁচা চেঁ চেঁ ভাষায় পরস্পরের সঙ্গে কথা বলছিল। বিপুল কালো প্রজাপতির মতো একটা বাদুড় উড়ে গেল বাতাসকে সশব্দের ডানা দিয়ে আঘাত করতে করতে। তারপর আবার নিস্তব্ধতা, পিছনে সেই পদশব্দ। এই ঝোপটার আড়ালে তাড়াতাড়ি বসে পড়ো। দুজনে গা ঢাকা দিল ঝোপের আড়ালে গিয়ে। খানিকক্ষণ কিচ্ছু শোনা গেল না। তারপর মাঝে মাঝে শোনা যেতে লাগলো পায়ের শব্দ।
বেশ বোঝা গেল কেউ চলতে চলতে থেমে দাঁড়িয়ে পড়ছে। অন্ধকারের ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো একটা অস্পষ্ট অপচ্ছায়া। ঝোপের প্রায় পাশে এসে আবার দাঁড়িয়ে পড়ে মূর্তি নিজের মনেই বলল, কি আশ্চর্য, এখানেই তো ছিল, গেল কোথায়? জয়ন্ত হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে বাঘের মতন তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং নিজের দুই অতি বলিষ্ঠ বাহু বাড়িয়ে তাকে করল প্রচন্ড আলিঙ্গন। আমার দম বন্ধ হয়ে আসছে। কে তুই? আমি এই গায়ে থাকি। তুই আমাদের পিছু নিয়েছিস কেন? না না, আমি আপনাদের পেছনে নিয়ে আমি বিন গায়ে গেছিলাম, ফিরতে রাত হয়ে গেল। কি নাম তোর? মানিকচাঁদ বিশ্বাস। হ্যাঁ, আরে তুমিও মানিক? তাহলে যে হয়ে দাঁড়ালো মানিক জোড়। ওহে আমাদের পুরনো মানিক, এখন এই নতুন মানিকটিকে নিয়ে কি করা যায় বলো দেখি। আপাতত হাত পা মুখ বেঁধে ওকে এই ঝোপের ভেতরে ফেলে রেখে যাওয়া যাক, তারপর বাড়ি ফেরবার সময় ওর সঙ্গে ভালো করে আলাপ জমালেই চলবে। হ্যাঁ, উত্তম প্রস্তাব। তাহলে এসো, আমাকে সাহায্য করো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ। ওর পকেট হাতড়ে জয়ন্ত আবিষ্কার করল একখানা মস্ত বড় শানিত ছোরা। লোকটার হাত পা মুখ বেঁধে তাকে ঝোপের ভেতরে নিক্ষেপ করে জয়ন্ত ও মানিক আবার এগোল। আরো খানিক পরে ওরা এসে দাঁড়ালো প্রতাপ চৌধুরীর বাড়ির সামনে। চারিদিক নিঃসাড় এবং নিবিড় অন্ধকারে মোড়া। বাড়ির কোনোখানেই জীবনের কোনো লক্ষণই নেই। অতি অনায়াসেই পাঁচিল টপকে ভেতরে গিয়ে দাঁড়ালো জয়ন্ত মানিক। কিছুক্ষণ স্থিরভাবে ওরা কান পেতে রইল, কিন্তু অন্ধকারের ভেতরে শুনতে পেল না কোনো রকম সন্দেহজনক শব্দ। মানিক, আমাদের ছাদে উঠবার সিঁড়ি মানে বৃষ্টির জল বেরোবার সেই নলটা ওই দিকের কোথাও আছে। এখানে টর্চ ব্যবহার করা নিরাপদ নয়। বাড়ির দেয়ালের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে আমাদের নলটাকে খুঁজে বার করতে হবে। দুজনেই যখন ছাদের ওপর দাঁড়ালো, তখন হঠাৎ রাতের স্তব্ধতাকে যেন খণ্ড খণ্ড করে দিয়ে কোথা থেকে চিৎকার করে উঠল একটা কুকুর। বার তিনে কেউ কেউ করেই আবার সে চুপ করল। মানিক, কুকুরটা কেন হঠাৎ ডাকলো? কুকুর কেন ডাকলো কুকুরই জানে, কুকুরের ভাষা আমি শিখিনি। কিন্তু ওই কুকুরটার ডাক অস্বাভাবিক বলে মনে হয় না? হ্যাঁ, তা হলো বটে। আমার মনে হলো ওটা যেন নকল কুকুরের ডাক। কুকুরের স্বর নকল করে চিৎকার করলো যেন কোনো মানুষের সংকেত ধ্বনি। কেউ যেন কাকে কোনো কারণে সাবধান করে দিল। মানে শত্রুরা জানতে পেরেছে যে তাদের আড্ডায় আবির্ভূত হয়েছে আমাদের মতন দুজন অনাহুত অতিথি। এখন আমাদের কি করা উচিত? এখন উচিত অনুচিতের প্রশ্ন ভুলে যাও মানিক। এখন ছাতের উপরেই থাকি আর নল বেয়ে আবার নিচেই নেমে যাই, দুটোই হচ্ছে এক কথা। ওই কোণে রয়েছে চিলের ছাদ, ওর তলায় আছে বাড়ির ভেতরে নামবার সিঁড়ি। এসো, মরবার বা বন্দি হবার আগে দেখিনি এই বাড়ির ভেতরটা কিরকম। চিলের কুঠুরির তলাতেই ছিল সিঁড়ি। জয়ন্ত ও মানিক তাড়াতাড়ি টর্চের আলো জেলে নিচের দিকে নেমে গেল। এদিকে বারান্দার কোলে রয়েছে পাশাপাশি তিনখানা ঘর। প্রথম এবং দ্বিতীয় ঘরের দরজা তালাবন্ধ, কিন্তু তৃতীয় ঘরখানা তালাবন্ধ নয়, যদিও বাইরে থেকে তার শিকল ছিল তোলা। দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে তিনতলা থেকে দোতলায় নামবে কি নামবে না। এমন সময় শোনা গেল একতলার সিঁড়িতে উচ্চ পদশব্দ। একজনের নয়, দুজনেরও নয়, অনেক লোকের পদশব্দ, এবং তারা ওপরে উঠছে অত্যন্ত দ্রুত পদেই। মানিক, মানিক, ওই ঘরটায় শুধু শিকল তোলা আছে। চলো আমরা ওই ঘরটার ভেতর ঢুকে ভেতর থেকে খিল এঁটে দিই। সঙ্গে অটোমেটিক রিভলভার নেই তো কি হয়েছে, ঘরের এক কোণে অন্ধকার থাকলে অসুবিধা হবে না। চোখের পলক ফেলতে না ফেলতে জয়ন্ত ও মানিক
তৃতীয় ঘরের শিকল খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে খিল তুলে দিল। বাইরের দ্রুত পদশব্দগুলো তখন হাজির হয়েছে 3 তলার বারান্দার ওপরে। অন্ধকার ঘরের ভেতর থেকেই বিকট স্বরে অট্টহাস্য করে কে যেন বলে উঠল, এসেছো বন্ধুগণ, এসেছো, এসো 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 এসো, আমি যে তোমাদেরই পথ চেয়ে আছি। ঘরের বাইরে এবং ভেতরেও শত্রু। জয়ন্ত ও মানিক দাঁড়িয়ে রইল মূর্তির মতো। এতটা তারাও কল্পনা করতে পারে না। জয়ন্ত তাড়াতাড়ি মানিকের হাত ধরে টেনে পায়ে পায়ে পিছিয়ে গেল যেদিক থেকে অট্টহাসি আসছিল না সেই দিকে। তারপর এমন ভাবে দেয়ালে পিঠ রেখে দাঁড়ালো যেন পিছন থেকে কেউ তাদের আক্রমণ করতে না পারে। ঘরের ভেতরে আবার বিদ্রুপ ভরা কণ্ঠস্বর জাগলো, এসেছো বন্ধুগণ, এসো এসো, আমি যে তোমাদেরই জন্য প্রস্তুত হয়ে আছি। এসো এসো বধূ, এসো আধো আঁচড়ে বসো, এসো এসো বধূ, এসো। এ আধো আঁচড়ে। তোমার গলা যে চেনা চেনা লাগছে। লাগছে নাকি? লাগছে লাগছে নাকি? বন্ধু আর বন্ধুর গলা চিনবে না? তুমি হচ্ছ ভূষো পাগলা। আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বট। সোনার আনারসের এই ছড়া তোমরা জানো? তাহলে কিন্তু ভূষো পাগলার কথা আর শেষ হলো না। হঠাৎ বাইরে থেকে ঘরের দরজার উপরে শোনা গেল দমাদ্দম পদাঘাতের শব্দ। একসঙ্গে অনেকগুলো পা দরজার পাল্লা ভেঙে ফেলবার চেষ্টা করছে। ঘরের ভেতরের বিপদ সম্বন্ধে জয়ন্ত তখন নিশ্চিন্ত হয়েছে, কারণ পাগল হলেও ভূষো নিশ্চয়ই বিপজ্জনক নয়। জয়ন্ত ছুটে সামনে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, দরজা ভাঙবার চেষ্টা করো না, আমরা নিরস্ত্র নই। বাইরে থেকে হো হো করে হেসে চিৎকার করে কে যেন বলল, ওরে ছিচকে চোর, তুই কি ভেবেছিস আমরা সশস্ত্র নই? আমাদের কাছে অটোমেটিক রিভলভার আছে। 1 মিনিটে তারা কতগুলো গুলি বৃষ্টি করতে পারে তা জানো? আমাদের দলে আছে 15 জন। তোরা 2-1টা গুলি ছুটতে না ছুটতেই আমরা তোদের দুজনকে কেটে কুচি কুচি করে ফেলবো। ভালো চাস তো ভালো মানুষের মতো ধরা দে। তারপর আমাদের নিয়ে তোমরা কি করবে? আগে ধরা তো দে, তারপর সেসব কথা নিয়ে মাথা ঘামানো যাবে। চমৎকার। তোমার নাম কি বাছা? আমার নাম তো একটু আগেই তোরা শুনেছিস। আমার নাম মানিক চাঁদ বিশ্বাস। আরে আরে, তোমাকে আমরা ঝোপের ভেতরে ঘাস বিছানায় শুয়ে রেখে এলাম, তোমার হাত পায়ের বাঁধন খুলে দিল কে হে? তুই কি ভেবেছিস এখানে আমি ছাড়া আর কেউ তোদের উপরে দৃষ্টি রাখেনি? তোরা চলে আসবার 4-5 মিনিট পরেই আমি মুক্তি পেয়েছি, কিন্তু তোরা বাঘের গর্তে ঢুকেছিস, আমাদের গুপ্ত কথা জানতে পেরেছিস। তোরা কি আর কখনো ছাড়া পাবি বলে আশা রাখিস? খুব রাখি, কিন্তু ওই যে গুপ্ত কথাটা উল্লেখ করলে ওর অর্থ কি? তোমাদের কোন গুপ্ত কথা আমরা জানতে পেরেছি? ভূষো পাগলা যে এখানে আছে এ কথা কি তোরা জানতে পারিসনি? এও আবার একটা গুপ্ত কথা নাকি? ভূষো তো পাগলা মানুষ, ও যেখানেই থাকুক তা নিয়ে আমরা মাথা ঘামাতে যাব কেন? তোরা তো ভূষোকে পাওয়ার জন্য এখানে এসেছিস। মোটেই নয়, আমরা এসেছি অন্য একটা কথা জানবার জন্য। কি কথা? যে বাড়ি সবাই জানে খালি বাড়ি, তার ভেতরে মানুষ থাকে কেন? এ কথা জেনে তোদের লাভ? লাভালাভের ধার ধারি না, আমরা এসেছি কৌতূহল চরিতার্থ করতে। যাকে সব বাজে কথা। মানিক চাঁদ, তোমার সঙ্গে তো অনেকক্ষণ আলাপ হলো, এইবার আমরা আরেকজনের সঙ্গে আলাপ করতে চাই। কার সঙ্গে? তোমাদের কর্তা প্রতাপ চৌধুরীকে ডাকো। তিনি তো এখন কলকাতায়। সত্যি? তিনি এখানে থাকলে তোর মতো পাজির পা ঝালার সঙ্গে কথা বলে আমাকে মুখ ব্যথা করতে হতো না। আপাতত আমি এই বাড়ির মালিক। তার মানে? প্রতাপ বাবুর সঙ্গে এখন এ বাড়ির আর কোনোই সম্পর্ক নেই। বাড়িখানা তিনি আমার কাছে বিক্রি করেছেন। প্রতাপ বাবু এ গ্রামে আর থাকতে চান না। কেন? এই গ্রামটা তার পক্ষে কি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে? প্রশ্নের জবাব পাওয়া গেল না। নতুন এক গলায় শোনা গেল, মানে তুমি লোকটার সঙ্গে এত কথা বলছো কেন বল দেখি? তুমি কি বুঝতে পারছো না ও তোমার পেটের কথা আদায় করবার চেষ্টা করছে? হ্যাঁ ঠিক বলেছিস ভজা, ধরিবাসটার সঙ্গে আর কোনো কথা নয়। ওহে জয়ন্ত,
এইবার শেষবার জিজ্ঞাসা করছি, দরজা তোমরা খুলবে নাকি আমরা ভেঙে ফেলবো? দরজা আমরা খুলবো না, ভাঙতে চাও তো তোমরাই ভাঙো, আমরা তোমাদের অভ্যর্থনা করার জন্য প্রস্তুত। মানিক, রিভলভার বের করে দরজার পাশে এসে দাঁড়াও। দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই আমরা দুজনে গুলি বৃষ্টি করব। হতবাগারা বোধ হয় অটোমেটিক রিভলভারের মহিমা জানে না। কিন্তু বাইরে থেকে দরজা ভাঙার কোনো চেষ্টাই হলো না। শোনা গেল মানিক চাঁদরা পরস্পরের সঙ্গে ফিস ফিস করে কথা বলছে। তারপর তাদের কণ্ঠস্বর একেবারে নীরব হল। জয়ন্ত মুখ ফিরিয়ে ঘরের অন্য দিকের একটা খোলা জানালার ভেতর দিয়ে বাইরেটা একবার দেখবার চেষ্টা করল, কিন্তু দেখা গেল কেবলই অন্ধকার। জয়ন্ত, ওরা বোধহয় আজ রাতে কোনো গোলমাল করবে না। আমারও তাই বিশ্বাস। দেখা যাক এই অন্ধকারের সুযোগ আমরা গ্রহণ করতে পারি কিনা। আস্তে আস্তে একবার জানলার কাছে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখো দেখি। মানিক জানালার কাছে গিয়ে নিচের দিকে তাকালো, তারপর ফিরে এসে বলল, নিচের জমির দিকে তাকিয়ে মনে হলো কারা যেন এদিক ওদিক চলাফেরা করছে। মানিকচাঁদ তাহলে ওদিকেও পাহারা রাখতে ভোলেনি। হ্যাঁ, দেখছি আমাদের অদৃষ্ট মন্দ। কালকের প্রভাতটা হয়তো আমাদের পক্ষে সুপ্রভাত হবে না। এতক্ষণ পরে ভূষো পাগলা হঠাৎ মুখ খুলে বলে উঠল, সুপ্রভাত? আমি জানি আমার জীবনে আর সুপ্রভাত আসবে না, কিন্তু কিন্তু তোমরা কে বাপু? তোমরা এখানে কেন? জয়ন্ত টর্চের আলো জেলে দেখল ঘরের মেঝের ওপর ভূষো পাগলা লম্বা হয়ে শুয়ে রয়েছে। এ কি ভূষণ, তোমার মাথায় আর মুখে যে চাপ চাপ শুকনো রক্ত! দুশ্মনরা লাঠি মেরে আমার মাথা ফাটিয়ে দিয়ে আমাকে এখানে ধরে এনেছে। এই দেখো না, আমার হাত পাও বাঁধা। মানিক ওর হাত পায়ের বাঁধন খুলে দিতে দিতে বলল, আচ্ছা ভূষণ, তোমার মতো নিরীহ মানুষের ওপর এমন অত্যাচার কেন বলো তো? তুমি কি ওদের কোনো অনিষ্ট করেছো? একদম না, একদম না। নিজের উপকার কি পরের উপকার কিছুই আমি করতে পারি না। আমি খালি খাই, দাই, বগল বাজাই আর সোনার আনারসের গান গাই। তবে ওরা তোমাকে ধরে রেখেছে কেন, সে কথা জানো? ওদের মুখেই শুনে জেনেছি। আমি সোনার আনারসের ছড়া জানি বলেই ওরা আমাকে ধরে রেখেছে। ওরা আমাকে আরো অনেক কথা জিজ্ঞেস করে। ওদের বিশ্বাস আমি নাকি আরো অনেক কথা জানি, জানো? বটে, তুমি আরো অনেক কথা জানো নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক কথা জানি গো, আবার অনেক কথা জানি না। কি কি কথা জানো ভূষণ? আমার কথা তুমি জানতে চাও কেন? হ্যাঁ, ও তুমিও বুঝি ওই দলে? হ্যাঁ, ভুলিয়ে বালিয়ে আমার মনের কথা জেনে নিতে চাও, তাই না? না 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 ভূষণ, না, আমরা তোমার বন্ধু, তোমাকে উদ্ধার করতে এখানে এসেছি। আমরা তিনজনেই যে ইঁদুর কলে ধরা পড়া ইঁদুর, এখন কে কাকে উদ্ধার করে বলো তো? ভূষণ, লোকে তোমাকে পাগল বলে বটে, কিন্তু তোমার কথাবার্তা তো ঠিক পাগলের মতো নয়। আমি পাগল নই তো কি? হ্যাঁ, আমি পাগল নই তো কি? ওই সোনার আনারসের ছড়াই আমাকে পাগল করে দিয়েছে। সোনার আনারসের ছড়া। ছড়া আবার কারুকে পাগল করতে পারে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, পারে পারে। সোনার আনারসের ছড়ার মানে বুঝলে পাগল হওয়া ছাড়া উপায় নেই। ও বড় বিষম ছড়া গো, মানুষকে মত্ত করে তোলে, মানুষকে মত্ত করে তোলে। কিন্তু ছড়ার শেষটা তো তুমি এখনো আমাদের শোনাওনি। শুনবে? তা শোনাতে আমার আপত্তি নেই। আমার মুখে ছড়াটা তো আরো কত লোক শুনেছে, কিন্তু কেউ না এর মানে বুঝতে পারেনি। আচ্ছা শোনো তাহলে। ভূষোকে বাধা দিয়ে হঠাৎ ঘরের বাইরে থেকে সগর্জনে কে চিৎকার করে উঠল, খবরদার ভূষো, খবরদার! ছড়াটা ওদের কাছে বললে তোকে আমরা এক্ষুনি খুন করে ফেলবো। কে? ঘরের বাইরে দুশ্মনরা আড়ি পেতেছে, আর ছড়া বলে কাজ নেই বাবা। কাকে তুমি ভয় করছো ভূষণ? ওদের বিষ নেই, কুলোপানা চক্কর। দেখলে তো, আমাদের ভয়ে ওরা দরজা ভাঙতেই সাহস করলো না। তাহলে ছড়ার
শেষটা বলবো? নিশ্চয়ই বলবে, দেখি কে তোমার কি করে, বলো। আচ্ছা আচ্ছা বলছি, হ্যাঁ। বাঘ রাজাদের রাজ্য গেছে, কেবল আছে একটি স্মৃতি। ব্রহ্ম পিশাচ পানাই বাজায়, বাস্তু ঘুঘু গাঁচ্ছে নীতি। সেইখানেতে জলচারী, আলো আঁধির যাওয়া আসা। সর্প নৃপের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাঁধেন বাসা। সর্পনৃপের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাঁধেন বাসা। ভূষণ, তোমার ছড়া সবটাই আমার মুখস্থ হয়ে গিয়েছে। মানে মানে বুঝতে পারলে? পরে সে চেষ্টা করে দেখব বই কি। বাইরে তখন পূবের আকাশে আলোকের প্রথম ইঙ্গিত জাগতে আর বেশি দেরি নেই। বাতাসে পাওয়া যাচ্ছে আসন্ন প্রভাতের প্রসন্ন স্নিগ্ধতা। হঠাৎ ওদিককার খোলা জানালাটার ওপাশে একটা কালো অপচ্ছায়ার মতন মূর্তির আবির্ভাব হলো এবং চোখের পলক পড়বার আগেই ঘরের ভেতরে কি একটা জিনিস নিক্ষেপ করে মূর্তিটা আবার অদৃশ্য হয়ে গেল। পর মুহূর্তে ভীষণ এক শব্দ এবং সঙ্গে সঙ্গে ঘরের ভেতরটা ভরে উঠল বিষম তীব্র এক দুর্গন্ধে। জানলার দিকে চলো, জানলার দিকে, ওরা বিষাক্ত গ্যাসের বোমা ছুঁড়েছে। কিন্তু ওরা কেউ জানালা পর্যন্ত পৌঁছতেই পারল না। সবাই মাটির উপরে পড়ে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় অজ্ঞান হয়ে গেল। জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে জয়ন্ত দেখল তার বুকের উপরে ঝুঁকে রয়েছে একখানা উদ্বিগ্ন মুখ। সে মুখ আর কারুর নয়, সুন্দরবাবুর। বাঁচলাম, জয়ন্তর জ্ঞান এসেছে। জয়ন্ত তাড়াতাড়ি উঠে বসবার চেষ্টা করতেই সুন্দরবাবু তাকে বাধা দিয়ে বললেন, না জয়ন্ত, না 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 না, ডাক্তারবাবু বলে গিয়েছেন এখনো 2-3 দিন তোমাকে বিছানাতেই শুয়ে থাকতে হবে। ঘরের অন্য প্রান্ত থেকে ক্ষীণ স্বরে জবাব এলো, জয়, এই যে আমি, তোমার আগেই আমার জ্ঞান হয়েছে, কিন্তু শরীরে যেন আর পদার্থ নেই। ভূষ পাগলের খবর কি? তাকেও এনেছি, তার জ্ঞান হয়েছে সকলের আগে। এই বাড়িরই অন্য একটা ঘরে তাকে শুইয়ে রাখা হয়েছে। জয়ন্ত অল্পক্ষণ চুপ করে ভাবতে লাগলো, তারপর বলল, সুন্দরবাবু, ব্যাপার কিছুই বুঝতে পারছি না। কালকের নাট্যাভিনয়ে আপনার আবির্ভাব হলো কখন, কোন ভূমিকায়, কোথায়? জয়ন্ত, তুমি বড় বেশি বকাবকি করছো। আগে আর একটু সুস্থ হও, তারপর কাল সব শুনো। সুন্দরবাবু, সব কথা না শুনলে আমার মন শান্ত হবে না। আপনি মুখ খুলুন। ওদিককার বিছানা থেকে মানিক তেমনই ক্ষীণ স্বরেই বলল, কিন্তু সাবধান সুন্দরবাবু, সাবধান। এই বিশ্রী পাড়াগাঁয়ে লাখো লাখো ম্যালেরিয়ার মশা আছে। জয়ন্ত আপনাকে মুখ খুলতে বলছে, কিন্তু যে মশারা বাইরে থেকে কুটুস করে কামড়ালেই ম্যালেরিয়া ধরে, মুখ খোলা পেয়ে সেই বেপরোয়া মশারা যদি দল বেঁধে আপনার বিপুল ভুঁড়ির অন্তঃপুরের মধ্যে প্রবেশ করে, তাহলে আপনি তাদের হজম করতে পারবেন কি? তারা হুল ফুটিয়ে দেবে আপনার পিলে, লিভার আর হৃৎপিণ্ড প্রভৃতির ওপরে। তখন কি হবে? তাই সাবধান। মানিক, তুমি হচ্ছে ঝালধারি লঙ্কার মতো অসহনীয়। প্রায় মরতে বসেছ, তবু জোকের মতো আমার পেছনে লাগতে ছাড়ছ না। মানিক, যেখানে জীবনের সঙ্গে মৃত্যুর যুদ্ধ, সেখানে প্রহসন আমি পছন্দ করি না। আসুন সুন্দরবাবু, বলুন আপনার কথা। আমার কথা আর কি বলবো ভাই জয়ন্ত, সব কথা আমি নিজেই এখনো ভালো করে বুঝতে পারিনি। রাত্রির বেলায় তুমি আর মানিক তো প্রতাপ চৌধুরীর বাড়ির দিকে যাত্রা করলে। আমি একলা ঘরে বসে বসে ভাবতে লাগলাম কত রকম দুর্ভাবনা। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, শেষ রাতের অন্ধকার ঠেলে ফুটলো সকালের আলো, তবুও তোমাদের দেখা নেই। ভেবে ভেবে আমি পাগলের মতো হয়ে উঠলাম। বুঝলাম নিশ্চয়ই তোমরা কোনো বিপদে পড়েছ, হয়তো তোমরা আর বেঁচে নেই এমন সন্দেহ হলো। সুব্রতবাবুও বললেন মানুষ খুন করতে নাকি প্রতাপ চৌধুরীর একটুও বাধে না।
হাজার হোক আমি পুলিশের লোক তো, এই কাজে মাথার চুল পাকিয়ে ফেলেছি। ভেবে ভেবে সারা হলেও বুদ্ধি হারিয়ে ফেলি না। দুশ্চিন্তার কালো মেঘের মধ্যে হঠাৎ আবিষ্কার করলাম একটুখানি আশার আলো। সুব্রত বাবুকে নিয়ে ছুটলাম এখানকার থানায়। নিজের আর তোমাদের পরিচয় দিয়ে দারোগা বাবুর কাছে সব কথা খুলে বললাম। তিনি তখনই কয়েকজন চৌকিদার নিয়ে থানা থেকে বেরিয়ে পড়লেন। তোমাদের খোঁজে সকলে মিলে ছুটলাম প্রতাপ চৌধুরীর বাড়ির দিকে। বাড়ির সদর দরজায় তখন আর বাইরে থেকে তালা দেওয়া ছিল না, পাল্লা দোকানা বন্ধ ছিল ভেতর দিক থেকেই। কিন্তু যখন ডাকাডাকির পরেও কারুর সাড়া পাওয়া গেল না, তখন দরজা ভেঙেই আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। তারপর দেখলাম উঠোনের ওপরে পড়ে রয়েছে তোমাদের তিনজনের অচেতন দেহ। তারপর আমাদের দেহ ছিল কোথায়? বাড়ির একতলার উঠোনের ওপর। কিন্তু বিষাক্ত গ্যাসের বোমায় আমরা জ্ঞান হারিয়েছিলাম দোতলার একখানা ঘরের ভেতরে। তার মানে শত্রুরা আমাদের দেহগুলোকে একতলায় নামিয়ে এনেছিল। কিন্তু কেন? খুব সম্ভবত ওরা চেয়েছিল আমাদের দেহগুলোকে স্থানান্তরে সরিয়ে ফেলতে, কিন্তু যথাসময়ে সদল বলে সুন্দরবাবুর আবির্ভাব হয়েছিল, তাই রক্ষা। নইলে আমাদের কি দুর্দশা হতো কে জানে। জয়ন্ত, তুমি শত্রু শত্রু করছো বটে, আমরা কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো শত্রুর একগাছা টিকি পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। তারা আপনাদের দেখে চম্পট দিয়েছিল। তাও সম্ভব নয়, পাছে তারা পালায়, তাই আমরা চারিদিক থেকে বাড়িখানাকে ঘিরে তারপর এগিয়েছিলাম। তাহলে পালালো কি করে? সেইটাই তো সমস্যা। আর একটা কথা মনে রেখো, বাড়ির সদর দরজা বন্ধ ছিল ভেতর দিক থেকে। হ্যাঁ, এটা একটা ভাববার কথা বটে। ও বাড়ির সদরে বাইরে তালা দেওয়া থাকলেও ভেতরে বাস করে মানুষ। আবার ও বাড়ির সদর ভেতর থেকে বন্ধ থাকলেও ভেতরে ঢুকে মানুষের খোঁজ পাওয়া যায় না। এক অদ্ভুত রহস্য। ঠিক সেই সময় একটি নতুন লোক ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। নমস্কার দারোগা বাবু, নতুন কোনো খবর আছে? আছে। প্রতাপ চৌধুরীর বাড়িতে আমার এক চৌকিদারকে পাহারায় রেখে এসেছিলাম, জানেন তো? আজ সে মারা গেছে। কেউ তাকে খুন করেছে। খুন? হ্যাঁ, আমরা যখন ঘটনাস্থলে যাই তখন সে বেঁচে ছিল বটে, তবে সেটা না বাঁচারই স্বামী। কারণ 2-4 বার অস্পষ্ট স্বরে ডোল ডোল বলেই সে মারা পড়ে। তার বুকে আর মুখে ছোড়া মারার চিহ্ন। ডোল? ডোল মানে? চৌকিদার ঠিক কি বলতে চেয়েছিল আমিও তা বুঝতে পারিনি, তবে এটা দেখেছি প্রতাপ চৌধুরীর বাড়ির একতলায় সিঁড়ির খিলানের তলায় একটা চৌবাচ্চার মতো বড় লোহার ডোল বা জলাধার আছে। চৌকিদারের দেহ পাওয়া যায় ঠিক তার পাশেই। কিন্তু তার সঙ্গে চৌকিদারের মৃত্যুর কি সম্পর্ক থাকতে পারে? বোধহয় মরবার সময়ে লোকটা প্রলাপবক ছিল। চৌকিদারের কথা বলবার শক্তি প্রায় লুপ্ত হয়ে এসেছিল। সেই সময়েও সে যখন কোনো রকমের ডোল শব্দটি উচ্চারণ করে ওই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল, তখন তার কথার ভেতরে নিশ্চয়ই কোনো বিশেষ অর্থ আছে। এই বিশেষ অর্থটি ধরতে পারলেই হত্যা রহস্যর কিনারা হতে দেরি লাগবে না। ডোলটি আমি পরীক্ষা করেছি। তার তলায় পড়ে আছে 5 ইঞ্চি অতি ময়লা পোকা ভরা জল, ব্যাস, আর কিছুই নেই। অতি ময়লা পোকা ভরা জল? তার মানে সেই জল কেউ ব্যবহার করতো না? তাই তো মনে হয়। তাহলে খানিকটা অব্যবহার্য জল ভরে ওখানে অত বড় একটা ডোল বসিয়ে রাখবার কারণ কি? কি করে বলবো? দারোগাবাবু, এখানে পালকি পাওয়া যায়? যায়, কিন্তু কেন? আমি এখনই ঘটনাস্থলে যেতে চাই। এই শরীরে? না না না, অসম্ভব অসম্ভব। খুব সম্ভব। আরে পায়ে হেঁটে তো যাচ্ছি না। আমি জানতাম আপনি আপত্তি করবেন, তাই তো পালকি চড়ে যাব রুগীর মতো। আর আমি? তুমি